আজকে আমাদের অতিথি আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক, নির্যাতিত সাংবাদিক জনাব মাহমুদুর রহমান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, এবং আপনার সাথে সাথে দর্শক শ্রোতাদেরও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, আপনার সাথে আলোচনা শুরু করার আগে আমি এই মানিক সাহেবের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই দর্শকদের এটি বুঝতে সুবিধা হবে। দর্শক, 2001 সালের 3রা জুলাই এই শামসুদ্দিন চৌধুরী মানিক অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। পরবর্তী সময়ে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে তার অতীত কর্মকাণ্ড এবং সবকিছু বিবেচনা করে তাকে তার নিয়োগটি স্থগিত করা হয়, এবং পরবর্তীতে 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে তাকে হাইকোর্টের পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2013 সালে 21 জন জাজকে সুপারসিড করে তাকে সুপ্রিম কোর্টে নিয়োগ দেয় আওয়ামী লীগ, সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেয়। 1 অক্টোবর 2015 সালে মানিক সাহেব অবসর নেন, এবং অবসর নেয়ার পরে তিনি 10 ফেব্রুয়ারি 2016 65টি আদেশ এবং রায় তিনি হাইকোর্টে জমা দেন, এবং সেই সময়ে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা, চিফ জাস্টিস, তিনি বলেছিলেন যে কোনোভাবেই অবসর নেয়ার পরে বিচারপতিদের যে রায় লেখার যে প্রবণতা সেটি বন্ধ করতে হবে। তিনি সুরেন্দ্র কুমার সিনহার গোষ্ঠী উদ্ধার করেন এবং নজিরবিহীনভাবে হাইকোর্ট প্রেমিসিসে একটি সংবাদ সম্মেলন করেন এবং রায় জমা দেন, এবং তার মন্তব্যটা যদি, এবং সে সময় এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা শুরু হয়, এবং সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী জনাব মানিককে স্যাডিস্ট বলে একটি সভায় বক্তৃতায়, এবং সে সময়কার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রয়াত মাহবুবে আলম, তিনিও এর তীব্র সমালোচনা। বিচারপতির কোনো বক্তব্য দেওয়া উচিত না, যেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের আমাদের বিচার বিভাগ সম্বন্ধে নানা রকম একটা অন্যরকম ধারণা হতে পারে। শামসুদ্দিন চৌধুরী মানিক হচ্ছেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের প্রথম বিচারপতি যাকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো বিদায় সম্বর্ধনা দেয়নি, এবং অ্যাটর্নি জেনারেল অফিসও কোনো বিদায় সম্বর্ধনা দেয়নি। তাকে অনেকে হাফ ছেড়ে বেঁচেছেন এই ব্যক্তিটি বিদায় নেয়। তো জনাব মাহমুদুর রহমান আজকের এই মানিক সাহেবের বিষয়টির সঙ্গে অত্যন্ত রিলেভেন্ট একজন ব্যক্তি। তিনি জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে এই বিচারপতি মানিকের বিচার করা হয়, কারণ তিনি 29টি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ তিনি উত্থাপন করেছিলেন 2012 সালে। এবং মাহমুদ ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে সে সময়, আচ্ছা এই প্রসঙ্গে আমরা পরে আসি, যে জাতীয় সংসদেও কিন্তু তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাকে বহিষ্কার করার একটা দাবি উঠেছিল। সে প্রসঙ্গে আমরা পরে যাবো। আমরা একটু আপনার কাছ থেকে জানি, এই যে 29টি অভিযোগ, এই অভিযোগগুলো সম্পর্কে আমরা জানতে চাই, আমরা দর্শকদের জানাতে চাই যে তার কর্মকাণ্ডগুলো সম্পর্কে। আসলে তার আগে আমি একটু বলে নেই যে মানিকের বিরুদ্ধে আমি এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য অনুরোধ নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে আমি কেন গেলাম প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছে। তার কারণটি হচ্ছে যে বর্তমানে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে গত 14 বছর ধরে জোর করে, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে, এবং এই বিচার বিভাগ ধ্বংস করার মাধ্যমেই তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করেছে। অর্থাৎ বিচার বিভাগকে আগে তারা নিয়ন্ত্রণে নিয়েছে শেখ হাসিনা, নিয়ন্ত্রণে নিয়ে এই বিচার বিভাগ দিয়েই সে কিন্তু আজ পর্যন্ত ক্ষমতায় টিকে আছে। আপনার নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের জনগণেরও মনে থাকার কথা, যে এই বিচার বিভাগ দিয়েই তত্ত্বাবধায়ক সরকার যে আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশন ছিল সেটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা, যাতে করে সে নির্বাচন ছাড়াই কিংবা জনগণের ম্যান্ডেট ছাড়াই সে যাবজ্জীবন ক্ষমতায় থাকতে পারে। তো এই যে বিচার বিভাগ যে ধ্বংস করা হলো, এই বিচার বিভাগ ধ্বংসের যারা হোতা ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান হোতা এই শামসুদ্দিন চৌধুরী মানিক। এবং মনে থাকার কথা যে আমি 2010 সাল থেকেই
আমি জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংসপ্রাপ্ত হতে যাচ্ছে এবং বাংলাদেশের বিচার বিভাগ শেখ হাসিনার কথায় রায় লিখছে, তার নির্দেশ পালন করছে। এটা জনগণকে বলেছিলাম এই কারণে, যাতে করে জনগণ বোঝে যে বিচার বিভাগ যদি ধ্বংস হয়ে যায় একটা রাষ্ট্রের, তাহলে সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। কারণ বিচার বিভাগ একটা, আমি মনে করি বিচার বিভাগ সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ যে সমাজে ন্যায় বিচার নাই, যে রাষ্ট্রে ন্যায় বিচার নাই, সেই রাষ্ট্র আর টেকার কোনো কারণ নাই। আজকে বাংলাদেশের অবস্থা দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সেই বিচার বিভাগ ধ্বংস হওয়াতে আমরা কোন পরিণতিতে পৌঁছেছি। এটার কারণেই সেই 2010 সালে আমি জনগণকে জানানোর চেষ্টা করেছি এবং তার জন্য আপনারা জানেন যে আমাকে জেলে যেতে হয়েছিল ওই সময় এই বিচার বিভাগের বিরুদ্ধে এই অবস্থান গ্রহণের কারণে। তো এই ব্যাখ্যাটা আমি একটু করলাম এই জন্য যে বিচার বিভাগের যে ধ্বংসের প্রক্রিয়া, এটা শেখ হাসিনা ক্ষমতায় এসেই তিনি শুরু করে দিয়েছিলেন এবং শুরু করেছিলেন মানিকের মতো লোকজনদের দিয়ে। তো মানিক সম্পর্কে আমি এই জন্য গেলাম যে তার অপরাধের কোনো শেষ নাই। মানে আমি আপনার সঙ্গে একটা টক শোতে মানিকের সব অপরাধের বর্ণনা দেওয়া সম্ভব নয়। তো আমি এই জন্য একটু সামারাইজ করে বলতে চাই, যাতে করে জনগণেরও বুঝতে সুবিধা হয় এবং আমাদের সময়ও কম লাগে। আমার মোদ্দা অভিযোগ যেগুলো ছিল তার মধ্যে আমি যদি সিরিয়ালি বলি, 29টা বলছি না, আমি এগুলোকে একটু সামারাইজ করে বলছি। প্রথম যে অভিযোগটি আমি করেছিলাম মানিকের বিরুদ্ধে, সেটা হলো যে ঢাকায় মানিক যখন হাইকোর্টের বিচারপতি, তখন ঢাকার ডিআরইউতে এক সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি গিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন। তিনি বাকশালের প্রশংসা করেছিলেন, যেই বাকশাল আপনারা জানেন যে একটা গণধিকৃত একটা অটোক্রেটিক সিস্টেম চালু করেছিলেন শেখ মুজিবুর রহমান, এবং বাকশালের পতনের জন্য জনগণ আন্দোলন করেছিল সেই 1975 সালে, এবং বাকশাল পতনের পরে মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছিল। এই বাকশালের পক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন ডিআরইউতে গিয়ে। তো আমার প্রথম অভিযোগ ছিল যে একজন সিটিং বিচারপতি তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। এটা ছিল আমার প্রথম অভিযোগ তার বিরুদ্ধে। 2 নম্বর ছিল যে আপনাদের হয়তো স্মরণে আছে যে এই ভদ্রলোক, তাকে ভদ্রলোক বলতেও আমার কষ্ট হয়, কারণ তার ভাষা এবং তিনি যে আচরণ করেছেন তাকে ভদ্রলোক বলাটা মুশকিল। যাই হোক, এই লোকটি বলি, এই লোকটি একদিন সম্ভবত পান্থপথ দিয়ে যাচ্ছিলেন ফার্মগেটের এখান দিয়ে। সেখানে কোনো এক পুলিশ কনস্টেবল, ট্রাফিক কনস্টেবল, তার নাম ছিল হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ তাকে সালাম দেয়নি। একটা ট্রাফিক কনস্টেবল রাস্তার মধ্যে কি পরিমাণ ব্যস্ত থাকে ঢাকা রাস্তায়, এটা তো আমরা সবাই জানি। তো সেই অবস্থায় কোথা দিয়ে কোন বিচারপতি যাচ্ছে তাকে স্যালুট করে নাই, তার পক্ষে তো দেখাও সম্ভব না এত গাড়ির মধ্যে কোনটা বিচারপতির গাড়ি। এবং স্যালুট না করার কারণে তাকে ওই রাস্তার মধ্যে যে হেনস্থা করা হয়েছিল সেটা অকল্পনীয়। সেই ট্রাফিক কনস্টেবল হারুনুর রশিদকে তিনি রোদের মধ্যে সবার সামনে কান ধরিয়ে উঠবোস করিয়েছিলেন। তো এইরকম যার আচরণ, তিনি তো বিচারপতির আসনে থাকতে পারেন না। তাহলে এটা ছিল আমার 2 নম্বর অভিযোগ তার বিরুদ্ধে। 3 নম্বর অভিযোগ ছিল যে তিনি বাংলাদেশের বেশ কয়েকজন খুবই সম্মানী ব্যক্তিকে সুমোটো মামলার মাধ্যমে, মানে তারা আদালতে তার এজলাসে ডেকে নিয়ে মানে অকল্পনীয় নোংরা ভাষায় তাদেরকে অপমান করেছিলেন। এবং সেই লোকগুলোর নামে আমি আপনাদেরকে বলছি, তারা সবাই খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ। 1 নম্বর নাম জনাব আসাদুদ্দৌলা। জনাব আসাদুদ্দৌলা বাংলাদেশে শুধু যে একজন খুব নামকরা বিদগ্ধ আমলা ছিলেন তাই নয়, তিনি সেক্রেটারি ছিলেন, সেই পাকিস্তানে আমাদের সেক্রেটারি ছিলেন আসাদুদ্দৌলা সাহেব। 2 নম্বর হচ্ছে তিনি অত্যন্ত লেখাপড়া জানা মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। 3 নম্বর, আসাদুদ্দৌলা সাহেব সাংস্কৃতিক দিক দিয়েও খুব নাম করা। তিনি অসম্ভব সুন্দর নজরুল গীতি গাইতেন। তার একটা গান তো রীতিমতো লেজেন্ড হয়ে আছে বাংলায়, মোর প্রিয়া হবে এসরানী। এই গানটি তো আসাদুদ্দৌলার থেকে ভালো আর কেউ গাননি। আরেকটি পরিচয় আছে তার,
তিনি কিন্তু ফিরোজা বেগমের মানে নজরুল গীতির যিনি সর্বশ্রেষ্ঠ শিল্পী বলে আমি মনে করি তার ভাই আসাদুদ্দৌলা। এছাড়াও আসাদুদ্দৌলার অনেক পরিচয় আছে, মানে অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। আসাদুদ্দৌলা সাহেবকে সুও মোটো মামলায় ডেকে নিয়ে তাকে দাঁড় করিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা এই মানিক, অথচ আসাদুদ্দৌলা সাহেব অত্যন্ত প্রবীণ মানুষ, তার পক্ষে এতক্ষণ দাঁড়িয়ে থাকাও তো একটা কষ্টকর ব্যাপার। আর আসাদুদ্দৌলা সাহেবের মতো মানুষকে দাঁড় করিয়ে রাখা এটা অকল্পনীয়। দ্বিতীয় ব্যক্তির নাম বলছি আপনাকে, তিনি মারা গেছেন সম্ভবত, সৈয়দ আবুল মকসুদ। সৈয়দ আবুল মকসুদকে তিনি ডেকে তিনি নোংরা ভাষায় বলেছিলেন, তার ভাষাটা এরকম ছিল যে আপনি গান্ধী সাজেন এই পোশাক পরে, আপনি তো গান্ধীর পায়ের ধুলার যোগ্য না। এবং তারপরে আরো নানা রকম নোংরা ভাষায় তাকে বলেছিলেন যে আপনি একটা ভণ্ড প্রতারক, আপনি লেখাপড়া জানেন না, এই ধরনের ভাষায়। অথচ সৈয়দ আবুল মকসুদ কিন্তু রাজনৈতিক দিক দিয়ে তাদেরই লোক ছিলেন, কিন্তু মানে লোকটি এতই অভব্য, এত অভদ্র লোক যে তার কোনো মানে তোর কাণ্ডজ্ঞান থাকতো না আর কি লোকটির। এবং আসাদুদ্দৌলা এবং আবুল মকসুদ সাহেব সম্ভবত পত্রিকায় কোনো আর্টিকেল লেখার কারণে আর্টিকেল লিখেছিলেন, জি জি সেই জন্যে। আচ্ছা, 3 নম্বরে আরেকজনের নাম বলে আসিফ নজরুলকেও তিনি এভাবে ডেকে নিয়ে গেছিলেন। আসিফ নজরুলকেও সম্ভবত কোনো আর্টিকেল লেখার কারণে অথবা কোথাও কোনো বক্তব্য দেওয়ার কারণে তিনি এভাবে ডেকে নিয়ে একই রকম ভাবে তাদেরকে অপমান করেছিলেন। তো আমার যে অভিযোগ ছিল তার মধ্যে এটাও ছিল যে রাষ্ট্রের যারা সম্মানিত ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, তাদেরকে ডেকে নিয়ে এভাবে অপমান যে বিচারপতি করতে পারে এবং এই ভাষা যে বিচারপতি ব্যবহার করতে পারে, সেই বিচারপতির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, আপনি জানেন যে একটা কোড অফ কন্ডাক্ট আছে জাস্টিসের, কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আপনি আর ওই বিচারপতি পদে থাকতে পারেন না। আর তাছাড়া আমাদের সংবিধানেও বলা আছে যে আপনি কোনো ব্যক্তিকে বিচারপতি হলেও অপমানজনক কোনো বাক্য আপনি ব্যবহার করতে পারবেন না, এটা সংবিধানেও বারিত করা আছে। কাজেই আমি তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনেরও অভিযোগ করেছিলাম, এটা ছিল 3 নম্বর কারণ। তারপরে আরেকটি ছিল যে তিনি বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে গিয়ে, তখন চ্যানেল আই প্রচারিত হতো লন্ডন থেকে, আপনার মনে আছে হয়তো, চ্যানেল আইতে তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন। আবারও বলি যে একজন বিচারপতি কিন্তু আইন অনুযায়ী কোনো পাবলিক কোনো মিডিয়াতে কোনো বক্তব্য দিতে পারবেন না, একেবারেই সেটা বারণ করা আছে। 2 নম্বর কথা হচ্ছে সেখানে গিয়ে আপনাদের হয়তো মনে আছে যে একজন অ্যাডভোকেট এমিউ আহমেদকে শেখ হাসিনার পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছিল। এমিউ আহমেদ সাহেব, ওনার হার্টের সমস্যা ছিল, তো ওনাকে ডিবি পুলিশ বাসা থেকে অ্যারেস্ট করে গাড়ির মধ্যেই তাকে পেটাতে শুরু করে এবং তারপরে তিনি ইন্তেকাল করেন। সেই এমিউ আহমেদের সেই ইন্তেকাল করার পরে তার স্ত্রী সরকারের বিরুদ্ধে একটি মামলা করেছিল। তিনি লন্ডনের ওই টক শোতে গিয়ে এমিউ আহমেদের মৃত্যুর পক্ষে, তাকে যে নির্যাতন করে মেরে ফেললো এর পক্ষে তিনি সাফাই গিয়েছিলেন। ঘটনাটা আমার আদালতে ঘটেছিল, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো উনি অনেক ধরনের ব্যাধিতে আক্রান্ত ছিলেন, হৃদরোগে আক্রান্ত ছিলেন, কিডনি রোগে আক্রান্ত, যেটা আমরা খবর পাচ্ছি, কিডনিতে আক্রান্ত ছিলেন এবং অন্যান্য রোগে আক্রান্ত। আরেকটা কথা হলো উনি গ্রেপ্তার হওয়ার বেশ কয়েকদিন পরে কিন্তু পরলোক গমন করেছেন। এর মধ্যে উনি কোথাও, যেটা আইনে একটা কথা আছে ডাইং ডিক্লারেশন, একটা মৃতপ্রায় ব্যক্তি যদি কোনো ডিক্লারেশন দেয় সেটা কিন্তু মারাত্মক ধরনের এভিডেন্সিয়াল ভ্যালু থাকে, কারণ মৃতপ্রায় ব্যক্তি মিথ্যা কথা বলে না। এই ডাইং ডিক্লারেশনটা হলো মারা যাওয়ার আগে যে এ আমাকে মেরেছে। উনি কিন্তু কোথাও কোনোদিন বলেননি যে পুলিশ তাকে পিটিয়েছে, এই কথা কাউকে, তার স্ত্রীকে বলেননি, তার কোনো আত্মীয় পরিজনকে বলেননি। বলেছেন বলে আমরা জানি না, কিন্তু তিনি বলেছিলেন না, কোনো নির্যাতনে মারা যায় না, সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তো দুটো কারণে তার এই কাজটি অত্যন্ত গর্হিত ছিল। একটি কারণ হলো যে ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা, তিনি আসলে পুলিশের নির্যাতনে মারা গেছিলেন, এটা গেল একটি। আর দ্বিতীয় হলো ব্যাপারটি নিয়ে মামলা হয়েছে। তো মামলা হয়েছে মানে কি, সাবজুডিস কোনো ব্যাপারে হাইকোর্টের কোনো সিটিং বিচারপতি এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না, এবং এটা নিয়ে যদি মন্তব্য করেন তাহলে তিনি আর বিচারপতির পদে থাকতে পারেন না। এছাড়াও তিনি সেই টক শোতে
অনেকগুলো মামলা নিয়ে আলোচনা করেছিলেন, যে মামলাগুলো তার বেঞ্চেই ছিল। এটা আরো গর্হিত কাজ। তার নিজের বেঞ্চের মামলা তিনি টেলিভিশনে গিয়ে সেটা নিয়ে আলোচনা করছেন। তার মধ্যে আলোচিত একটা মামলা ছিল যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 800 কি 900 জনের চাকরি দেওয়া হয়েছিল বিএনপি সরকারের আমলে। সেই ঘটনা নিয়ে একটা মামলা হয়েছিল। তো সেই মামলা তার আদালতেই সেই মামলা তখন চলছিল শুনানি, এবং তিনি সেই মামলাকে কেন্দ্র করে বিএনপি আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন প্রফেসর আফতাব, আর একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত লেখাপড়া জানা মানুষ, মুক্তিযোদ্ধা, নিজে হাতে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছেন। এই যে এরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এত অনেক অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছেন আফতাব, ডক্টর আফতাব, তার সম্পর্কে অত্যন্ত অপমানজনক উক্তি করেছিলেন। কাজে আমি এটাও নিয়ে এসেছিলাম আমার সেই অ্যাপ্লিকেশনে, যে তিনি এই ইন্টারভিউয়ের মাধ্যমে এবং এই অবমাননাকর বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি হাইকোর্টের বিচারপতি থাকার যোগ্যতা হারিয়েছেন। এগুলো ছিল ওনার আচরণগত কারণ। এরপরে আসি ওনার দুর্নীতির ব্যাপারটায়। দুর্নীতির মধ্যে যেটা ছিল, ওনার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ ছিল। তিনি একই সময় বাংলাদেশেরও নাগরিক ছিলেন, তিনি ইংল্যান্ডেরও নাগরিক ছিলেন, সম্ভবত এখনো তিনি তাই। তিনি ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। তার ইংল্যান্ডে অনেকগুলো সম্পত্তি ছিল, সম্ভবত গোটা 4 বাড়ি ছিল তার লন্ডনে তখন, এবং এই বাড়িগুলো তিনি কিনেছিলেন বাংলাদেশ থেকে টাকা নিয়ে গিয়ে। মানে বাংলাদেশের কিছু সম্পত্তি বিক্রি করেছেন, কিছু হয়তো তিনি দুর্নীতির মাধ্যমে আয় করেছেন, তার সোর্স অফ ফান্ড আমার জানা নাই। তো এটা একটা আমার অ্যাপ্লিকেশনের ওয়ান অফ দ্য পয়েন্ট এটাই ছিল কমপ্লেনের, যে তার ইনকাম ট্যাক্স ফাইল পরীক্ষা করে দেখা হোক, এবং তিনি যে বিদেশে যে বাড়িগুলো কিনেছেন সেই অর্থ তিনি কোথায় পেয়েছেন, সেই অর্থ তিনি কিভাবে নিয়েছেন, এবং বাংলাদেশের ট্যাক্স ফাইলে তিনি তার এই সম্পদগুলো দেখিয়েছেন কিনা। এবং আমি যতটুকু শুনেছি যে যেহেতু তিনি সরকারের একজন খুবই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, পরবর্তীতে আমি এই 29 দফা কমপ্লেন জমা দেওয়ার পরে তিনি ব্যাকডেট দিয়ে নাকি তার সমস্ত ট্যাক্স ফাইল ঠিক করেছেন বলে আমি শুনেছি আমি লোকজনের কাছ থেকে। আচ্ছা, গেল এটা। আর এছাড়া আরো দুটো, আমি একটু এখানে একটু যোগ করি। আপনি তো যে অভিযোগ, আপনার যে 29 অভিযোগ, সেখানে কিন্তু আপনি অনেক ডিটেইল কাজ দিয়েছেন, কিন্তু মানে এমন না যে অভিযোগের জন্য অভিযোগ করা। না, প্রত্যেকটা বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে, বাড়ির মূল্য দেওয়া হয়েছে। লন্ডনে আমি একটু দিতে চাই, দর্শকদেরকে জানাতে চাই যে লন্ডনে আপনি মোট 3টি বাড়ির ঠিকানা দিয়েছেন। 1008 সেপ্টেম্বর রোড, ডেগেনহ্যাম, RM 94LB। এখানে একটি বাড়ি তিনি কিনেছেন যেটি 1,86,000 পাউন্ড দিয়ে। তারপরে দ্বিতীয় বাড়িটি তিনি কিনেছেন 26 দ্য ওয়ারেন্ট, লন্ডন, E12 5HY। এই বাড়িটি তিনি কিনেছেন 2,40,000 পাউন্ডে। এবং তৃতীয় বাড়িটি 94 ইস্ট হিল, লন্ডন, SW 18 2HF। এই বাড়িটি তিনি কিনেছেন অনেক কম দামে, $10,000, 10,000 পাউন্ডে। তো তার যে ইনকাম ট্যাক্সের যে, এবং আরেকটি বাড়ির ঠিকানা দেখানো হয়েছে 6 রাস্কিন ওয়ে, লন্ডন, SW 17। এই ঠিকানা আরেকটি বাড়ি দেখানো হয়েছে। 4টি সম্পদ। আসলে অনেক আগের ব্যাপার, আমার কাছে এটার কপিও নাই, কাছে এতটা মনেও নাই আমার, কিন্তু আমার মনে আছে যে সম্ভবত 4টি বাড়ি সম্পর্কে বলা হয়েছিল। 4টি বাড়ি, হ্যাঁ। তিনি ইনকাম ট্যাক্সে দেখিয়েছেন যে তিনি 50 লক্ষ টাকার একটি প্রপার্টি বাংলাদেশে বিক্রি করেছেন, কিন্তু এখানে যে বাড়ির যে দাম দেখা যাচ্ছে সেটি মানে কয়েক গুণ বেশি। এবং 50 লক্ষ টাকাও যদি তিনি বিক্রি করে থাকেন, তাহলে টাকাটি তিনি নিয়েছেন কি করে? তাকে কি বাংলাদেশ সরকার পারমিশন দিয়েছিল? এটা আমার প্রশ্ন ছিল। যে আপনি উঠেছেন, হ্যাঁ, মানি লন্ডারিং আইনে তো এটা ধরা, যে আপনি কিভাবে টাকাটা ট্রান্সফার করলেন বাংলাদেশ থেকে ব্যাংকিং চ্যানেল ছাড়া। তো এই অনেক ডিটেইল আপনার। তারপরে আরো আছে, তারপরে আরেকটি যেটা আরো গর্হিত অপরাধ, যেটা যে উনি বিচারপতি থাকা অবস্থায় তিনি নিজেকে মার্কেটিং কনসালটেন্ট পরিচয় দিতেন, এবং পরিচয় দিয়ে তিনি লন্ডনে ব্যবসা বাণিজ্য করেছেন মার্কেটিং কনসালটেন্ট পরিচয় দিয়ে। তো আপনি বাংলাদেশের একজন বিচারপতি তখন আপনি কি করে মার্কেটিং কনসালটেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন? এটা তো একেবারে জালিয়াতির মধ্যে পড়ে।
এবং আরো একটি কারণ ছিল, তার বিরুদ্ধে একটি মামলা চলছিল। মামলাটা হলো যে একজন মহিলা সম্ভবত মামলা করেছিলেন যে সেই মহিলাকে তিনি পরিচয় দিয়েছিলেন ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসেবে। ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসেবে পরিচয় দিয়ে, আপনি বিদেশে আছেন, আপনি জানেন যে ইমিগ্রেশনে অ্যাডভাইজাররা কি কি ধরনের কাজ করে। ওই দেশে অ্যাসাইলামের হয়তো ব্যবস্থা করে দেয়, কিংবা পিআর পাওয়ার ব্যবস্থা করে দেয়। এই কাজগুলো করে ইমিগ্রেশন অ্যাডভাইজাররা। তো যে ব্যক্তি একই সঙ্গে বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি, সেই ব্যক্তি আবার লন্ডনে গিয়ে ইমিগ্রেশন অ্যাডভাইজার, এটা তো একেবারে মার্কেটিং কনসালটেন্ট, আবার মার্কেটিং কনসালটেন্ট। তো এগুলো তো একদম অ্যাবসলিউট ফ্রড। তো এগুলো স্পেসিফিক কারণগুলো দেখিয়ে আমি চিঠি দিয়েছিলাম চিফ জাস্টিস এবং রাষ্ট্রপতির কাছে। তো কিন্তু বাংলাদেশ শেখ হাসিনার দেশ, এবং মানিক হলো শেখ হাসিনার মানে একেবারে ঘনিষ্ঠদের মধ্যে একজন, ঘনিষ্ঠ বিচারপতিদের মধ্যে একজন, যাদের মাধ্যমে তিনি বিচার বিভাগকে ধ্বংস করেছেন। কাজে মানিকের কোনো সাজা হওয়া তো দূরের কথা, তার প্রমোশন হয়েছে। আপনি একটু আগে যেটা বললেন যে কতজনকে ডিঙিয়ে তিনি আপিল বিভাগে তিনি প্রমোশন পেয়েছেন, যে কারণে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী পর্যন্ত তাকে, তার মতো একজন মানে খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশের আইন জগতে, মাহমুদ আমিন চৌধুরীকে সবাই অত্যন্ত সম্মান করেন, তার মতো লোক পর্যন্ত তাকে স্যাডিস্ট বলতে বাধ্য হয়েছে। তো কাজে মানিকের বিরুদ্ধে খুব পরিষ্কার অভিযোগ ছিল আমার। এবং আপনারা ভাবতেই পারেন যে ওই অবস্থায় 2012 সালে যখন আমি একেবারে মানে শেখ হাসিনার তোপের মুখে আছি, সেই অবস্থায় কতটা ঝুঁকি নিয়ে আমি এই পদক্ষেপটি নিয়েছিলাম। এই পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যটা কিন্তু ছিল আমার যে বাংলাদেশের বিচার বিভাগকে কলুষ মুক্ত করা, বাংলাদেশের বিচার বিভাগকে যাতে এখানে ন্যায় বিচার পাওয়া যায়, এবং এখানে যাতে সৎ মানুষেরা আসে, সৎ মানুষদের যাতে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যায়, তা সেই লড়াইয়ের একটা অংশ হিসেবেই কিন্তু আমি মানিকের বিরুদ্ধে এই অভিযোগগুলো দায়ের করেছিলাম। এবং এগুলো অভিযোগ না, কিন্তু এগুলো সবই ফ্যাক্ট, এর মধ্যে একটাও কিন্তু শোনা কথা ছিল না। এবং প্রত্যেকটা অভিযোগ আমরা ইনভেস্টিগেশন করে তারপরেই সরকারের কাছে দিয়েছিলাম। না হলে আপনি বুঝতেই পারছেন এটা যদি অভিযোগগুলো সত্য না হতো, তাহলে এই মামলা নিয়ে আমাকে কি করতো তখন, এটা তো বুঝতেই পারেন আপনি। তারপরেও তো আমি বাংলাদেশে ছিলাম, যে পরে আমি কারাগারে গেছি, সেটা তো ভিন্ন ভিন্ন মামলায় কারাগারে গেছি। শেখ হাসিনা আমার পত্রিকা বন্ধ করে দিয়ে আমাকে নিয়ে গেছে, কারণ স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করবার জন্যে এবং গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবার কারণে আমার পত্রিকা বন্ধ করে আমাকে জেলে নিয়ে গেছে। কিন্তু মানিকের বিরুদ্ধে আমি যে অভিযোগগুলো করেছি, সেই অভিযোগ নিয়ে কিন্তু একটি টু শব্দ উচ্চারণ করেনি শেখ হাসিনা কিংবা বিচার বিভাগ কিংবা তৎকালীন রাষ্ট্রপতি। তখন সম্ভবত জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, সম্ভবত, আমি যদি ভুল বলে না থাকি। জি, জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন। এবং আমি আপনার পুরো যেই আবেদনটা রাষ্ট্রপতি এবং হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে আপনি যে আবেদনটা দিয়েছেন 29 অভিযোগ, আমি পড়ে খুব এমেজড, চমৎকৃত যে এত ডিটেল এবং এতটা সুনিপুণভাবে আপনি এটি করেছেন। এবং আমি দর্শকদের জন্য যদি একটু বলি যে এই আবেদনের শেষে আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে কোড অফ কন্ডাক্টের ক্লজ 1, 2, 3, 9 এবং 11 তিনি লঙ্ঘন করেছেন। তিনি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সেকশন 4/2 না সেকশন 23 এবং মানি লন্ডারিং এর 4/2 যে 1/2012 সালের, এবং সেকশন 165 অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনি সুনির্দিষ্টভাবে দিয়েছেন। এবং তিনি কিভাবে কনস্টিটিউশনের কোন ধারার সাথে গ্রস মিসকন্ডাক্ট করেছেন সেটি আপনি মেনশন করেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এটি নিয়ে কোনো অগ্রগতি হয়নি, এবং আমাদের সংবাদপত্রগুলো যারা মিডিয়ায় আছেন তাদেরও ওইগুলো নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, এখন তারা এগুলোর ফল ভুগছেন। তো মাহমুদ ভাই, আমি যে বিষয়টি জানতে চাই, মানিক আসলে কি চায়? আপনি জানেন যে মানিক কিন্তু মুক্তিযোদ্ধা না, মানে মুক্তিযুদ্ধ যে ফেনা তোলে, মুক্তিযুদ্ধের সময় ছিল লন্ডনে।
2018 সালে খুব সম্ভবত আওয়ামী লীগ সরকার বলেছে যারা দেশের বাইরে থেকেও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা। এই গ্রাউন্ডে তিনি মুক্তিযোদ্ধা। এবং আমি যদি বলি যে আওয়ামী লীগকেও তিনি যে খুব যে শান্তি দিয়েছেন তা কিন্তু না। আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল সহ সবাই কিন্তু তার উপর ক্ষিপ্ত, কেউ তাকে বিদায় সম্বর্ধনাও দেয় নাই। এবং আপনি জানেন যে 2012 সালের মে মাসেই সংসদে আমাদের তৎকালীন স্পিকার, বর্তমান রাষ্ট্রপতি, তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। আমি যদি আপনাকে বক্তব্যটা শুনি, তো এই বক্তব্যের পরে শামসুদ্দিন মানিক ওই যে মৎস্য ভবনের একটি জায়গা সংক্রান্ত মামলার রায় নিয়ে এই জাতীয় স্পিকারের এই বক্তব্যের পরে মানিক বলেছিলেন যে স্পিকার রাষ্ট্রদ্রোহী আচরণ করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হোক, ইত্যাদি ইত্যাদি। পরে সংসদে ব্যাপক উত্তেজনা, সংসদ থেকে বলা হয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে, যদিও পরে আপনি জানেন যে সরকারের বিষয়ে স্পিকারকে রুলিং দিয়ে সেটিকে বন্ধ করে দেয়। তো আমরা এই যে ধরেন আওয়ামী লীগকেও কিন্তু বিপদে ফেলেছে, এবং রাষ্ট্রপতি আমাদের স্পিকারের বক্তব্যটা শুনে আসলে আমি চমকে উঠছি মাহমুদ ভাই, যে কত ভালো কথা, কত সুন্দর কথা উনি স্পিকার বলার জন্য বলা আর কি। কিন্তু এখন রাষ্ট্রপতি হওয়ার পরে আসলে মানে উনি যেন কিছুই দেখছেন না, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, এরকম একটা অবস্থায় আছেন। তো মানিক আসলে কি চায়? মানে আওয়ামী লীগকেও কিন্তু মানিক ক্ষতিগ্রস্ত করছে বিভিন্ন ভাবে। না, কিন্তু প্রশ্নটা মানিক কি চায় সেটা তো অবশ্য তার ব্যাপার। সে অবশ্যই কি বলবো যে এক ধরনের প্রচার তো চাই, প্রচার চায় এবং ক্ষমতা দেখাতে চায় মানিক। কিন্তু প্রশ্ন আরেকটা গুরুত্বপূর্ণ আছে কনক সরওয়ার সাহেব, সেটা হলো যে মানিকের ক্ষমতার উৎসটা কি। এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন, স্পিকার সাহেবের বক্তব্য শোনালেন, তারপরে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনালেন, তারপরে এসকে সিনহা যে শেখ হাসিনার, সেও দায়ী বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস করার জন্য, এসকে সিনহাও কিন্তু মানিকের মতোই দায়ী। কয়েকটা নাম আমাদের আসলে মনে রাখা দরকার, যে যারা বাংলাদেশকে আজকে ধ্বংস করেছে, এই পর্যায়ে নিয়ে এসছে। তার মধ্যে প্রথম নাম আমি যদি নেই তাহলে আমি খায়রুল হকের নাম নেব, দ্বিতীয় নাম আমি নিলে আমি এসকে সিনহার নাম নেব, 3 নম্বরে মোজাম্মেল হোসেনের নাম নেব, যে মোজাম্মেল হোসেনও প্রধান বিচারপতি হয়েছিল। আর 4 নম্বর নাম নিতে গেলে আমি এই শামসুদ্দিন চৌধুরী মানিকের নাম নেব। 5 নম্বর নাম নিতে গেলে এর আগে যে চিফ জাস্টিস ছিলেন মাহমুদ হোসেন, তার নাম নেব। কারণ এই মাহমুদ হোসেনের নামটা এই জন্য নিচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা যখন বাতিল করলো, আপনার নিশ্চয় মনে আছে, 3জন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন। যেমন বিচারপতি ওহাব মিয়া, তিনি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন। 4 জন ছিলেন যারা তত্ত্বাবধায়ক সরকার প্রথা ধ্বংস করেছেন এবং ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। এই 4 জনের মধ্যে সৈয়দ মাহমুদ হাসান একজন। কাজে এই নামগুলো বারে বারে আমাদের মনে রাখতে হবে যে এই লোকগুলো দায়ী বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এবং আর হলো এই শামসুদ্দিন চৌধুরী মানিক। তো তার ক্ষমতার উৎসটা কোথায়? এই যে এত লোক তার বিরুদ্ধে বলল, ক্ষমতাবান লোকেরা, স্পিকার, সিটিং স্পিকার, বর্তমানে রাষ্ট্রপতি, তারপরে অ্যাটর্নি জেনারেল, তিনি মহা ক্ষমতাবান অ্যাটর্নি জেনারেল ছিলেন, এসকে সিনহা যে নিজেই চিফ জাস্টিস ছিল ওই সময়, তারা কেউ কিছু মানিককে করতে পারলো না। এটা আশ্চর্য ব্যাপার না? তার কারণ তার ক্ষমতার উৎস দুটা। 1 নম্বর ক্ষমতার উৎস হচ্ছে তার শেখ হাসিনা। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। শেখ হাসিনা যদি তার পক্ষে থাকে তাহলে আমরা যাদের কথা আলোচনা করলাম তারা বিরুদ্ধে বললে কিচ্ছু যায় আসে না মানিকের। কারণ মানিকের সকল অপকর্মের মূল শক্তি বা মূল নির্দেশদাতা শেখ হাসিনা। আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের সকল গুম খুন, সকল অবিচার, সবগুলোর জন্য দায়ী প্রধান যিনি ব্যক্তি, তিনি শেখ হাসিনা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে তার শক্তির উৎস শেখ হাসিনা। আর একটা দ্বিতীয় শক্তির উৎস আছে তার, দিল্লি। দিল্লি শক্তির উৎস তার। দিল্লি কেন? কারণ বাংলাদেশে যারা একেবারে চিহ্নিত ইসলাম বিদ্বেষী লোক যারা আছে, তার মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক একজন। ইসলাম বিদ্বেষী মানে একেবারে ইসলাম বিদ্বেষী এবং বলতে গেলে হিন্দুত্ববাদের সমর্থক বাংলাদেশে। তার নামে হয়তো, নাম শুনলে হয়তো মনে হবে যে তিনি মুসলিম পরিবারের সন্তান। তো নাম দিয়ে তো সবসময় বোঝা যায় না যে তিনি আসলে কি বিশ্বাস করেন। তিনি একেবারেই
ইসলাম বিদ্বেষ এবং হিন্দুত্ববাদের সমর্থক। কাজেই দিল্লি তার একটি খুঁটি। তো যার পিছনে বাংলাদেশের বর্তমান অবস্থায় বা গত 14 বছর ধরে যার পিছনে শেখ হাসিনা আছে এবং যার পিছনে দিল্লি আছে, তার তো কোনো কিছু তোয়াক্কা করার প্রয়োজন নাই। এবং মানিক এটা দেখিয়ে দিয়েছে। আমি একটা জিনিস একটু বুঝি না, যেমন ধরেন এই মানিক সাহেবের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে কিন্তু সরকারও কিন্তু বিতর্কিত। যেমন আপনি যেটি বলছিলেন যে ট্রাফিক পুলিশ তাকে স্যালিউট করে নাই, তিনি এটা নিয়ে কিন্তু কন্টেম্পটের চার্জ আনছিলেন এবং তাকে রাস্তার মধ্যে কান ধরে উঠবোস করেছেন, একটা মানুষকে কতটা অপমান করেছেন তিনি। এবং পরবর্তীতে তখন পুলিশের আইজিপি শাহদুল হক তিনি বলেছিলেন যে ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্যবাধকতা পোষণ করে না, এবং এটি নিরাপদ থাকলে তারা তা করতে পারত, যেহেতু তারা রাস্তায় ডিউটি করে। তো তখন আপনার ধরেন আদালত অবমাননার অভিযোগ জারি করে তাকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তিনি পদ খারিজ হয়ে যায়, আইজিপির পদ খারিজ হয়ে যায়। পরে আবার রাষ্ট্রপতি তাকে আবার রিইনস্টেট করে তার সাধারণ ক্ষমায়। তো এই যে ধরেন সরকার নিজেই তো বিব্রত হচ্ছে না, এক এক কর্মকাণ্ডে আস্থা কমে যাচ্ছে বিচার বিভাগের উপরে, বিতর্কিত হচ্ছে, তারপরও কেন সহ্য করা মানিকের এসব অ্যাক্টিভিটি? কারণ এই কাজগুলো তো শেখ হাসিনা করাচ্ছেন তো, এবং শেখ হাসিনাই চাচ্ছেন যে যাতে করে বিচার বিভাগের প্রতি কোনো শ্রদ্ধা না থাকে মানুষের। মানে রাষ্ট্রের সবকটি ইনস্টিটিউশন ভেঙে দেওয়ার উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসেছেন, যাতে করে বাংলাদেশ রাষ্ট্র কোনো স্ট্রাকচার না থাকে, বাংলাদেশ একটা ব্যক্তিগত জমিদারিতে পরিণত হয়। আজকে বাংলাদেশকে কি আপনি রাষ্ট্র বলেন নাকি? বাংলাদেশে কি কোনো রকম কোনো ইনস্টিটিউশন আছে? বাংলাদেশ চলছে একজন ব্যক্তির ইচ্ছায়। সুতরাং বাংলাদেশ তো জমিদারিও না, এটা তো রাজতন্ত্রে পরিণত হয়েছে। সেই রাজা যা বলছেন, উনি তো আবার স্যার শুনতে পছন্দ করেন, উনি তো আবার ম্যাডাম শোনেন না, কাজে ওনাকে রানী বলা যাবে না, ওনাকে রাজাই বলতে হবে। তো রাজা যা বলেন সেভাবে দেশ চলে। তো রাজার নির্দেশেই এই মানিকেরা, এরা যে লাফায়, কনক সাহেব, এরা লাফায় শেখ হাসিনার জোরে, রাজার জোরে লাফায়। কাজেই রাজার যারা অন্যান্য পারিষদ বর্গ, যেমন ধরেন চিফ জাস্টিস বলেন, আর স্পিকার বলেন, আর রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির নামের আগে একটা মহামান্য আছে, কিন্তু ওই মহামান্যতা একটা তামাশা। বাংলাদেশে কোনো রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, কাজে তাকে মহামান্য বলারও কোনো মানে হয় না, এটা একটা তামাশা। তো সুতরাং বাংলাদেশ একটা রাজতন্ত্রে পরিণত হয়েছে, এবং এই সমস্ত কিছু মানিক যা কিছু করে আপনি মনে রাখবেন এটা শেখ হাসিনার নির্দেশ নিয়েই সে তার সমস্ত কর্মকাণ্ড সে চালায়। এবং আপনি বলছিলেন নওয়াজ ভাই, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, আমরা প্রচুর সংসদে যখন কাভার করতে চাইতাম সংসদ অধিবেশন, আব্দুল হামিদ সাহেবের কিন্তু অনেক ভালো ভালো কথা, অনেক ভালো ভালো রুলিং, অনেক কঠোর অবস্থান আমরা দেখেছি। এবং এই তার আজকের যে বক্তব্যটি আমি শোনালাম, এটা রীতিমতো বিস্ময়কর যে উনি এই কথাটি বলেছেন। এখন আমাদের মনে হয় আর কি যে উনি এই কথাটি বলা সম্ভাবনার পক্ষে। তো আরেকটি বিষয়ে যেতে চাই, আরেকটি বিষয় আপনাকে আমি দেখাতে চাই। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে 116 জন আলেমকে টার্গেট করে জাস্টিস এই মানিক এবং তুরিন আফরোজ গংরা দুদকে একটি অভিযোগ সাবমিট করেছে, 2200 পাতার অভিযোগ। তারা নাকি 9 মাস তদন্ত করেছে। তো সেখানে সাবমিট করার পরে মানিক একটি কথা বলেছে সাংবাদিকদের কাছে, সেটি আমরা একটু শুনি। এই ঘাতক দালাল নির্মূল কমিটি প্লাস এই যে তদন্ত গণতদন্ত কমিশন, আমরা কিন্তু সবসময় সবার উপরে নজরদারি চালাচ্ছি, আমাদের যতটুকু সাধ্য রয়েছে, ক্ষমতা রয়েছে। নজরদারি তো বিশাল ব্যাপার, এই নজরদারি অধিকার তাদেরকে কে দিছে? এটা কেন করছে এটা আপনাদেরকে বুঝতে হবে। আবারও আমি পুরনো কথায় যাই এবং একই কথা আমি বলে যাব বারে বারে। এই যে 116 জন আলেমের বিরুদ্ধে যে হাস্যকর অভিযোগ মানিক সাহেবরা করেছেন, এটা শেখ হাসিনা করিয়েছে। আপনারা বলবেন শেখ হাসিনা কেন করাবেন, তার লাভ কি? আমি লাভটা আপনাকে বোঝাচ্ছি। শেখ হাসিনার প্রতি যত যাই হোক পশ্চিমা দুনিয়া, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রতি অসন্তুষ্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রই তাকে ক্ষমতায় এনেছিল। 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া মিলে তাকে ক্ষমতায় এনেছিল। এবং সেই সময় তিনি ক্ষমতায় টিকে থেকেছেন কি করে? ইসলামী জঙ্গি কার্ড ব্যবহার করে। এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে কিছুদিন পর পর বাংলাদেশে গল্প শুনতে পাওয়া যেত যে অমক বাড়িতে জঙ্গি আস্তানা পাওয়া গেছে। তারপরে আমরা দেখতাম সেই বাড়ি ঘিরে রাখতো পুলিশ কিংবা র্যাব, এবং শেষ রাতে সেই বাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হতো। সেই বাড়িতে হয়তো দরিদ্র মানুষজনরা থাকতেন,
এমনকি আমরা এমনও দেখেছি যে শিশুদের শুদ্ধ বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং শিশুদের এবং অনেক ঘটনায় মাহমুদ ভাই দেখা গেছে যে 6-7 মাস আগে এই ছেলেটি নিখোঁজ ছিল, থানায় ভিডিও হয়েছে, এবং তাদেরকে ধরে এনে একটা ঘরের মধ্যে নিয়ে তাদেরকে এইভাবে হত্যা করা হতো এবং হত্যা করে বলা হতো যে জঙ্গি দমন করা হচ্ছে। গত বছর ডিসেম্বরে স্যাংশন দেওয়া হলো র্যাব এবং পুলিশের আইজি এবং অন্যান্য লোকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য। তো এই অবস্থায় শেখ হাসিনা এখন চিন্তা করছে যে আমার তো পশ্চিমাদের সমর্থন লাগবে, কারণ আরেক বছর পরে নির্বাচন, তো আরেকটি তামাশার নির্বাচন করতে হবে। তো সেই তামাশার নির্বাচনে দিল্লি তো আমার পাশে থাকবে, কিন্তু ওয়াশিংটনকে তো লাগবে সেই তামাশার নির্বাচন যাতে তারা অ্যাকসেপ্ট করে দেয়। সেই কারণে তারা নতুন পদ্ধতিতে এই অ্যান্টি ইসলামিক একটা কাজ তারা করলো মানিককে দিয়ে। এর প্রধান উদ্দেশ্যটা হলো এটা বোঝানো যে ইসলামিস্টদের বিরুদ্ধে শেখ হাসিনা এখনো কঠোর অবস্থানে আছে। সুতরাং শেখ হাসিনা এখন দেখতে পাচ্ছে যে জঙ্গি কার্ড ব্যবহার করা যাচ্ছে না, তো জঙ্গি যেহেতু নাই, তো এখন কাদেরকে ধরবো আমরা? তাহলে অন্যান্য যারা আলেম আছে তাদেরকে এখন তাদের এরকম এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে মানে ছোট দেখাতে হবে বিভিন্ন উপায়ে। তাদেরকে তাদের দুর্নীতির সুযোগটা কোথায়? কি দুর্নীতি করবে আলেমরা? আলেমদের দুর্নীতি, তারা কি কোনো রাষ্ট্রীয় দায়িত্বে আছে? আপনি রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে না দুর্নীতি করবেন, তারা কি ব্যবসা বাণিজ্য করছে? তবে মাহমুদ ভাই আমি যতটুকু যদি সদিচ্ছা থাকে, যেমন ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজের যে ক্লিপ আসে বা যতটুকু দেখি আমি, কিছু কিছু হুজুর কিন্তু অনেক মিস ব্যাখ্যা করেন, মিসলিড করেন অনেক। এটা তো ভিন্ন আলোচনা। এগুলো নিয়ন্ত্রণ করতে চাইলে এটা ধরেন অন্য ওয়ে আছে। এটার জন্য একটা কমিটি হইতে পারে, ইসলামী ফাউন্ডেশন বা বিদগ্ধ জনদেরকে নিয়ে, এটা একটা হইতে পারে। কিন্তু একেবারে ধর্ম ব্যবসায়ী যারা ইসলামের কোরআনের ব্যাখ্যা করছেন, হাদিসের ব্যাখ্যা করছেন, তাদেরকে ধর্ম ব্যবসায়ী মানে আপনি শুরুতেই বলছেন যে এরা, তাই না? এই লিস্টের মধ্যে এমন লোকও আছে যিনি জীবিত নাই, তিনি মারা গেছেন। জি, মারা গেছেন। এমন লোকও আছে যে বাংলাদেশের নাগরিক না, ভারতের নাগরিক। হ্যাঁ, তো আপনি কিসের লিস্ট বানিয়েছেন এগুলো? এটা সেই জন্যই বললাম যে ইন্টেনশন ইজ ব্যাড। ইন্টেনশনটা হচ্ছে উস্কে দেওয়ার একটি চেষ্টা। এবং তবে একটি বিষয় ভালো যে আমাদের আলেম সমাজ বা আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে নাই, একটা প্রসেশন করে নাই, বা এগুলো করলে কিন্তু আপনি দেখতেন যে সরকারের এজেন্ট ঢুকে সিচুয়েশন খুব খারাপ করে ফেলতো। এবং তখন এই মানে ইসলামিস্টরা যে খারাপ, এটা প্রচার করতে তাদের সুবিধা হতো, এবং সেই প্রচার করার মাধ্যমে তারা আবার পশ্চিমাদের সমর্থন তারা পেয়ে যেত। এটাই উদ্দেশ্য। এই যে মানিক যেটা করেছে, মানিক এবং ওই যে আরেক মহিলার নাম বললেন যে তুরিন আফরোজ, যার বিরুদ্ধে তার মাই বোধহয় তার বিরুদ্ধে নানা রকম নালিশ করেছে, অভিযোগ করেছে তার মা। তো যার বিরুদ্ধে নিজের মা অভিযোগ করে, তার সমাজে কি অবস্থান থাকতে পারে এটা তো আমরা বুঝতেই পারি। সুতরাং পুরো বিষয়টা কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক একটা চাপ। এটা শুধু মানিকের মাথা থেকে এসছে এটা মনে করলে আমরা ভুল করব। এবং পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে একজন সাধারণ নাগরিক বা একটি সংগঠন অন্যদের উপর নজরদারি করছে, এই অভিযোগেই তাদের বিরুদ্ধে মানে মামলা হতো এবং তাদেরকে বিচার। অবশ্যই আমেরিকাতে কোন নাগরিক কি পারবে আরেকজনের উপরে নজরদারি করতে? এবং এই ধরনের কথা বলা মাত্র তো তাকে গ্রেফতার করা হবে। স্পাইন করার অধিকার তো সাধারণ কারণ, এবং বিশেষত কারো মানে আমেরিকা বা অন্যান্য যেসব দেশে গণতন্ত্র আছে, রুল অফ ল আছে, আপনি কারো ব্যক্তিগত যদি তথ্য জানার চেষ্টা করেন সেটাও তো আপনার অপরাধ। আপনি তো ব্যক্তিগত তথ্যও জানতে পারেন না যদি সরকার থেকে আপনাকে নিয়োগ না দেওয়া হয়। হ্যাঁ, এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটি আপনার না আসে। তো আপনি জানেন যে ইতিমধ্যে শামসুদ্দিন মানিককে পুরস্কৃত হয়েছেন বিভিন্নভাবে। ই ভ্যালি নামে আমাদের যে প্রতিষ্ঠানটি ছিল, অনলাইনের প্রতিষ্ঠান, তাদের কিছু দুর্নীতি বা তাদের কিছু অনিয়মের বিষয়ের তাকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু ই ভ্যালি লুটপাট শেষ। ই ভ্যালি কিন্তু শেষ। ই ভ্যালি হয়তো তখন বলা হচ্ছিল যে প্রতিষ্ঠানটি বন্ধ না করে, মালিকদেরকে অ্যারেস্ট না করে, চাপ দিয়ে তাদের টাকা এনে গ্রাহকদেরকে মানে প্রতিষ্ঠানটি করা হোক, এটা কিন্তু শেষ।
এবং আপনি জানেন যে এই মানিক কিন্তু বিমান কেলেঙ্কারি আছে তার, বিমানে ইকোনমি ক্লাসের সিট কেটে উনি যে বিজনেস ক্লাসে বসে গেছেন, বিজনেস ক্লাসে গেছিলেন জোর করে, এবং জোর করে গেছেন, এবং বিচারপতি তাকে দিতে হবে, এটা তার অধিকার। এবং তারপরে তিনি আবার সেটা নিয়ে সুমোটো মামলাও করেছিলেন, ওই তাকে দেওয়া হয় না এই জন্য বিমানের যিনি যে স্টুয়ার্ড ছিল এবং পাইলটের বিরুদ্ধে মামলা করেছেন। হ্যাঁ। তো এই যে মানে অদ্ভুত একটা অবস্থা আর কি, একজন বিচারপতি, অথচ দেখেন এই লোককে আবার একটা ইনভেস্টিগেশন করবার জন্য তাকে চেয়ারম্যান করা হচ্ছে। ইনভেস্টিগেশন করার চেয়ারম্যান কে করছে? সরকার করছে না তো। যার বিরুদ্ধে সরকারের লোকজনই সমালোচনামূলক কথা বলেছে, রাষ্ট্রপতি সহ, বর্তমান রাষ্ট্রপতি, তাহলে তাকে আবার কি করে সেই সরকারি চেয়ারম্যান বানায় একটি তদন্তের? এবং এই লোকটাকে সামনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এবং একটি বিষয় যে 2-3 দিন আগে একটি টক শোতে সাংবাদিক মাসুদ কামালের সাথে তার একটু বাকবিতণ্ডা হয়েছে মানিকের, যে তিনি বলেছেন যে জনাব মানিক বা শামসুদ্দিন মানিক বলেছেন, তিনি বলেছেন নামের আগে বিচারপতি বলতে হবে, কারণ বিচারপতিরা নাকি কখনো অবসরে যায় না। এখন মাহমুদ ভাই, আমি জানি অবসরে যারা যায় না তারা হচ্ছেন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই প্রফেশনের মানুষ 80 বছর বয়সেও কোনো সিদ্ধান্ত দিতে পারেন, একটা কাজ করতে পারেন। বিচারপতি তো পদ থেকে চলে যাওয়ার পরে আপনার তার বিচারের কোনো ক্ষমতা নাই। বিচারপতি মানেটা কি? বিচারপতি মানে তো সরকার আপনাকে নিয়োগ দিয়েছে। সরকার যে নিয়োগ দেয় সেখানে আপনি চিরস্থায়ী থাকবেন কি করে? সরকার যেটা নিয়োগ দেয় সেখানে আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না তো। এখন আমরা যেগুলোর কথা বললেন সেগুলো তো প্রাইভেট জব। প্রাইভেট জবে আপনি অবসর নাও নিতে পারেন। এখন আপনি একটা কোম্পানির মালিক, তো আপনি যদি সেই কোম্পানির মালিকানা থাকে তো আপনি রিটায়ার না করলে আপনাকে জোর রিটায়ার করানোর তো কোনো সুযোগ নাই। তো সেটাই কথা আর কি। তো এখন ধরেন বিচারপতি গায়ের জোরে বলতে হবে যে তিনি অবসরে যান নাই, তিনি বিচারপতি, তিনি রায় দিবেন, সারা জীবন রায় দিতে পারবেন। তো এগুলো দেখে আসলে মানুষের মনে আমাদের যে জুডিশিয়াল সিস্টেম, আমাদের যে আইন ব্যবস্থা, এই মানুষগুলো যেমন কদিন আগে আমাকে একজন বলছিলেন যে আপনি এটার সঙ্গে একমত পোষণ করেন কিনা, বিষয়টি জানতে চাই আপনার কাছে, যে শামসুদ্দিন মানিক যতগুলো রায় দিয়েছেন তার কর্মজীবনে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেই রায়গুলোর রিভিউ হওয়া উচিত। তিনি কতটুকু কি করেছেন আপনি কি মনে করেন? রিভিউ তো এই সরকারের আমলে রিভিউ হওয়া উচিত বলে তো কোনো লাভ নাই। এই সরকারের যদি কোনোদিন পরিবর্তন হয়, ফ্যাসিস্টদের পরিবর্তন হয়ে যদি সত্যিকারের জনপ্রতিনিধিত্বমূলক সরকার বাংলাদেশে গঠিত হয়, তাহলে শুধু মানিকের রায় কেন, তাহলে তো এরকম মানিকের মতো অনেক বিচারপতির রায়ের রিভিউ হওয়া উচিত বাংলাদেশে। আপনি কি মনে করেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করেছে সেই রায়ের রিভিউ হতে হবে না? এই জাতীয় অনেক রায়ের রিভিউ হতে হবে। আর মানিকের রায়ের তো রিভিউ হতেই হবে। যেমন তিনি অবসর নেয়ার পরে যে রায়গুলো লিখেছেন, যেটা নিয়ে এসকে সিনহা প্রশ্ন তুলেছিলেন, সেই রায়গুলো কি লিগ্যাল কিনা এটা নিয়ে তো প্রশ্ন সামনে আসবে। এবং যদি ততদিন মানিক জীবিত থাকেন তাহলে মানিককে এসব প্রশ্নের জবাব তো ইনশাআল্লাহ দিতে হবে। এবং তিনি মানে চেয়ারে বসে যে রায় লিখেছেন বা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি কতটুকু আসলে আইনসঙ্গতভাবে হয়েছে সেটি নিয়ে তার এসব কর্মকাণ্ডে আমাদের মনে আসলে প্রশ্ন জাগে মাহমুদ ভাই। তো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। এবং আমার মনে হয় যে এই লন্ডন কেন্দ্রিক শামসুদ্দিন চৌধুরী মানিকের যে সম্পদ, যে মানি লন্ডারিং, লন্ডনের কেউ যদি উদ্যোগী হয়ে লন্ডনের এন্টি কারাপশনের কাছে এই বিষয়টি রিপোর্ট করেন, আমার মনে হয় যে লন্ডনের একটি তদন্ত হওয়া উচিত যে তিনি টাকাটা কিভাবে এনেছেন। কারণ পুরো বিশ্বে এখন মানি লন্ডারিং বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে খুব কড়াকড়ি করা হচ্ছে। বাংলাদেশে তো কিছু হবে না, এখন বাইরে যদি, যেহেতু তিনি লন্ডনের নাগরিক, লন্ডনে নিশ্চয়ই এ ব্যাপারে এন্টি কারাপশন তদন্ত করতে পারে, তাদের হোম অফিস দেখতে পারে যে তাদের প্রপার্টির উৎস কি, অর্থের উৎস কি। আপনি কি বলেন মাহমুদ ভাই? সেটা তো লন্ডনের ব্যাপার। তবে আমার ব্যক্তিগত ধারণা, এতদিনে নিশ্চয়ই তিনি আইনজীবী, তো বিচারপতি এবং আইনজীবী, তিনি নিশ্চয়ই তার সেই দুর্বলতাগুলো এতদিনে কাটিয়ে উঠেছেন বলেই আমার ধারণা। তবে দুর্বলতা কথাই আর কাটাবে মাহমুদ ভাই, নিশ্চয়ই তদন্ত করলে ঠিকভাবে সব বের হয়ে আসবে। বরং আমি আশা করতে চাই যে বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে এবং একটি সৎ
এবং জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার আসবে, সেই সরকার মানিকের বিচার করবে, সেটাই আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান, আপনার অনেক মূল্যবান সময় দিলেন। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। দর্শক, ভালো থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো করে আমাদের শক্তি বৃদ্ধি করুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।